নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল এপিসোডে তোমাদের পর্যায় সারণী অধ্যায়ের 104 পৃষ্ঠার 6.5 মৌলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহের প্রথম যে ধর্মটা আছে, অর্থাৎ ধাতব ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আমরা যারা পিরিয়ডিক টেবল সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পেয়েছি, সেই ধারণার ভিত্তিতে আমরা বলতে পারি যে পর্যায় সারণী সম্পূর্ণরূপে পারমাণবিক সংখ্যার উপর প্রতিষ্ঠিত। যদিও বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে তিনি বলেছিলেন পারমাণবিক ভরের ক্রমানুসারে যখন তুমি মৌলগুলোকে সাজাবা, তখন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ ধীরে ধীরে ধর্মগুলো চেঞ্জ হবে। পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করে, তখন থেকে আমরা জানি আধুনিক যে পর্যায় সারণী সেটা কিন্তু পারমাণবিক সংখ্যার উপর প্রতিষ্ঠিত এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই মৌলসমূহের ধর্মগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে আবর্তিত হয়। এখন প্রথমত আমরা একটা বিষয় ক্লিয়ার করি, ধাতব ধর্মটা অবশ্যই আমরা জানব, তোমাদের বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় আছে। তার আগে এটা নাকি পর্যায়ভিত্তিক ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্মটা কি সেটা একটু বলি। পর্যায়ভিত্তিক ধর্ম প্রায় তোমাদের বইতে 6টার মতো, 5 কিংবা 6টার মতো এক্সপ্লানেশন আছে। বিশেষ করে 1 নম্বরে তোমার আছে ধাতব ধর্ম, তারপর আছে তোমার অধাতব ধর্ম, 3 নম্বরে আছে পারমাণবিক আকার, হ্যাঁ। এরপরে আছে তোমার আয়নীকরণ শক্তি, এরপর আছে তোমার ইলেকট্রন আসক্তি। তোমরা 104 পৃষ্ঠা আসলে এই কথাগুলো পেয়ে যাবা, ইলেকট্রন আসক্তি। এরপর আছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। এই 6টা তড়িৎ ঋণাত্মকতা, এই 6টা টপিক তোমরা পেয়ে যাবা। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই 6টা টপিকই পর্যায়ভিত্তিক ধর্ম। এখন পর্যায়ভিত্তিক ধর্মটা কি সেটা একটু ছোট্ট করে বলি। আমরা ওই যে বিজ্ঞানী মেন্ডেলিভের 1869 সালের দেয়া যে পর্যায় সূত্রটা পড়েছিলাম, একটা পর্যায় সারণীতে তার পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। যদিও সূত্রটা পরিবর্তিত হয়ে 1913 সালের পর যেটা হয় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ আমরা হাইড্রোজেন থেকে অর্গানেশন পর্যন্ত 1 থেকে 118টা যে মৌলগুলা পিরিয়ডিক টেবলে সাজিয়েছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে। এই পিরিয়ডিক টেবলে যখন আমরা এই 118টা মৌল সাজিয়েছিলাম, তখন কিন্তু আমরা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলাম। সবচেয়ে মজার বিষয় যেটা, পারমাণবিক সংখ্যা যখন আস্তে আস্তে বাড়ছে, ধর্মটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। পর্যায়ভিত্তিক ধর্মটা আমরা 6টা ধর্ম হয়তো আজকে আলোচনা করব না, আজকে শুধুমাত্র আমরা ধাতব ধর্ম নিয়ে কথা বলবো। কিন্তু ধাতব ধর্ম নিয়ে কথা বলার আগে আমি পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কি বললাম। পর্যায়ভিত্তিক ধর্মটা হচ্ছে মৌলসমূহকে যে বিভিন্ন ঘরে স্থান দেওয়া হয়েছে পিরিয়ডিক টেবলে, সেই পিরিয়ডিক টেবলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে স্থান দেওয়া হয়েছে এবং পারমাণবিক সংখ্যা যত বাড়ছে ততই একটা একটা ইলেকট্রন বাড়ছে। কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন 11। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রনও 12। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রনও 13। অর্থাৎ যতই ইলেকট্রন সংখ্যাটা বাড়ছে বা পারমাণবিক সংখ্যাটা বাড়ছে, ততই তাদের ধর্মটা একটু একটু করে বাড়ছে। তো এরকম ধর্মটা আছে তোমার 6 রকমের: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এবং এই যে কয়েকটা ধর্মের কথা বললাম, এগুলো প্রত্যেকটা পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ এদেরকে যদি পিরিয়ডিক টেবলে পারমাণবিক সংখ্যা আস্তে আস্তে বাড়ানো হয় কোনো মৌলের বা বিভিন্ন মৌলের, তখন এই যে ধর্মগুলো আছে এগুলো একটু একটু করে চেঞ্জ হবে। পর্যায়ের দিক থেকে চিন্তা করো, বাম থেকে ডানে গেলে যেটাকে আমরা পর্যায় বলি, এই যে এদিকে পর্যায়,
এগুলো হচ্ছে পর্যায়, উপরের দিকে হচ্ছে গ্রুপ। গ্রুপ সংখ্যা 18টা, গ্রুপ সংখ্যা 18টা এবং পর্যায় সংখ্যা হচ্ছে 7টা। এবং তুমি এই যে ধর্ম 6টা দেখলা, এই 6টা ধর্মের বিশেষত্ব হচ্ছে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের এই ধর্মগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে, এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে আস্তে আস্তে এই ধর্মগুলো পরিবর্তিত হবে, অর্থাৎ ধর্মগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। এই জন্য এগুলোকে বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে ধর্মগুলো একটু একটু করে ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। এখন আমরা যেই কাজটা করব আজকের ভিডিওতে, বেসিক্যালি যে কাজটা করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে প্রথম যে ধর্মটা আছে 104 পৃষ্ঠায়, সেই ধর্ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ পিরিয়ডিক টেবলে বাম থেকে ডানে গেলে এই ধাতব ধর্মটা কিভাবে পরিবর্তিত হয়, এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে এই ধাতব ধর্মটা কিভাবে পরিবর্তিত হয়। পরীক্ষা আসতে পারে পিরিয়ডিক টেবল একই পর্যায়ে যখন আস্তে আস্তে বাম থেকে ডানে যাবা, অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাবা, তখন ধাতব ধর্ম কি বাড়ে নাকি কমে, অথবা একটা গ্রুপে উপর থেকে নিচে তুমি যতই আসতে থাকবা ততই মৌলগুলোর ধাতব ধর্ম কি বাড়ে নাকি কমে, এক্সপ্লেন করো। যে কোনোভাবে প্রশ্ন হতে পারে, অথবা যে কোনো দুইটা মৌল দিয়ে দিবে, পার্টিকুলার যে কোনো দুটি মৌল দিয়ে দিবে এবং তোমাকে এক্সপ্লেন করতে বলবে এই দুটি মৌলের মধ্যে কার ধাতব ধর্ম বেশি, কার ধাতব ধর্ম কম। তখন তুমি বেসিকটা যদি জানা থাকে খুব ইজিলি আনসারটা করতে পারবা। তো ধাতব ধর্ম নিয়ে যদি তোমার বেসিক ফাউন্ডেশনটা থাকে, যে কোনো প্রশ্ন, এনি কাইন্ডস অফ কোয়েশ্চান তুমি খুব দ্রুত আনসার করতে পারবা খুব ইজিলি। তো ধাতব ধর্ম ব্যাখ্যা করার আগে আমি ছোট্ট একটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে জানবো ধাতুটা কি, আসলে ধাতু কি সেটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। তো ধাতু কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। যদি আমরা একটু পুরাতন নিয়মে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি সনাতন পদ্ধতিতে, তাহলে বলতে পারি যে সকল পদার্থ চকচকে, ঘাতসহ, অথবা যাদেরকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, অথবা বিদ্যুৎ পরিবাহী, তারা হচ্ছে ধাতু। ঠিক আছে, আমরা যদি আগের পদ্ধতিতে বলি ধাতুর সংজ্ঞাটা বিভিন্নভাবে দেওয়া যায়। যদি আমরা পুরাতন পদ্ধতিতে দিই, এটা বলতে পারি যে সকল পদার্থ চকচকে এবং যাদেরকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, বা যারা ঘাতসহ, অর্থাৎ এদেরকে তুমি যত পিটাও, যত আঘাত করো, এরা আঘাতটা সহ্য করতে পারে। এভাবে ধাতুর সংজ্ঞাটা দেওয়া যায়। তবে ইলেকট্রনীয় পদ্ধতিতে যদি আমরা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে বলতে পারি যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যে সকল পদার্থ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। কি বললাম, যে সকল পদার্থ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং এই একটা, দুইটা, তিনটি ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। আমরা জানি পিরিয়ডিক টেবলে যে 118টা মৌল আছে, তাদের মধ্যে 3টা ধরন আছে, ধাতু, অধাতু, উপধাতু। তো ধাতুরা হচ্ছে ইলেকট্রন, ন্যাচারালি ওরা ইলেকট্রন ত্যাগ করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, এবং উপধাতু যেগুলো আছে সেগুলো কখনো ইলেকট্রন গ্রহণ করে, কখনো ইলেকট্রন ত্যাগ করে। তো ধাতুর ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমরা ইলেকট্রনীয় সংজ্ঞাটাই দেওয়ার চেষ্টা করব সবসময়। যে সকল পদার্থ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ধাতুরা সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, আর যারা ইলেকট্রন ত্যাগ করবে তারাই বেসিক্যালি ধাতু। হ্যাঁ, এখন ধাতু বিষয়টা বুঝলাম। এবার আসো ধাতব ধর্মটা কি। আমাদের যেই কোয়েশ্চনটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে মৌলসমূহের ধাতব ধর্ম বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন। তো আমরা প্রথমে ধাতুটা জানলাম। এবার ধাতু যেহেতু জেনে গিয়েছি, ধাতুরা সবসময় ইলেকট্রন দান করে, হ্যাঁ, এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। এবার ধাতব ধর্মটা কি সেটা যদি বলি, ধাতব ধর্ম, সেই প্রশ্নের উত্তরটা যদি দেওয়ার চেষ্টা করি, একদম সহজ করে বলা যায়, ধাতু থেকে আমরা সংজ্ঞাটা নিয়ে আসতে পারি। ধাতব ধর্ম হচ্ছে ধাতুর এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। প্রথমত ধাতু কি সেটা জানলাম। ধাতুরা সবসময় এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার তাদের সর্বশেষ শক্তি স্তরে
ধাতু যারা, হ্যাঁ ধাতু যারা, তাদের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, তাদের সর্বশেষ শক্তি স্তরে একটা অথবা দুইটা অথবা তিনটে ইলেকট্রন বিদ্যমান থাকবে এবং তারা খুব সহজে এই তিনটে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ধাতুর সংজ্ঞা। আর ধাতব ধর্ম হচ্ছে ধাতুর এই ধরনের ধর্ম প্রদর্শন করাকেই ধাতব ধর্ম বলে। এই ধরনের ধর্ম বলতে তারা যে ইলেকট্রনগুলো ত্যাগ করে, একটা ধাতুর সাথে যখন মনে করি এটা একটা ধাতু, এখানে মনে করি নিউক্লিয়াস, এটা বিভিন্ন কক্ষপথ, এই পদার্থটা যখন অন্য কোনো পদার্থের সাথে XYZ যে কোনো পদার্থের সাথে যদি বিক্রিয়া করে, সাথে সাথে এটা যদি ধাতু হয়, তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকলে এটা দান করে দেবে, দুটি ইলেকট্রন থাকলে দুইটা একসাথে দান করে দেবে, তিনটি ইলেকট্রন থাকলে তিনটা দান করে দেবে। অর্থাৎ ধাতুরা সবসময় ইলেকট্রন দান করবে। এই ধর্মটা হচ্ছে তোমার ধাতব ধর্ম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অথবা একটা গ্রুপের ক্ষেত্রে, আমরা 18টা গ্রুপের কথা জেনেছি পিরিয়ডিক টেবলে, এই 18টা গ্রুপের ক্ষেত্রে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, বা একটা ইন্ডিভিজুয়ালি গ্রুপের কথা যখন চিন্তা করব, অথবা একটা ইন্ডিভিজুয়ালি যখন আমরা পিরিয়ডের কথা চিন্তা করব বা পর্যায়ের কথা চিন্তা করব, তখন এই ধাতব ধর্মটা বাড়বে নাকি কমবে? এখন ধাতব ধর্মটা আমরা বুঝে গিয়েছি, ইলেকট্রন ত্যাগ করার ধর্মটা হচ্ছে ধাতব ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাতব ধর্মটা কখন বেশি হবে কখন কম হবে সেটা একটু ক্লিয়ার করি। ধাতব ধর্ম তখন বেশি হয় যখন কোনো একটা ধাতু সহজে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। মনে রাখবা, প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে কোন একটা ধাতু, সে তো ইলেকট্রন ত্যাগ করবে, ধাতু হলেই সে তো ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু ইলেকট্রন ত্যাগ করার মধ্যে একটু পার্থক্য আছে। কিছু ধাতু সহজে ইলেকট্রনটা দান করে দিতে পারে, আর কিছু ধাতু ইলেকট্রন দান করতে অনেক কষ্ট হয়। তো কোনো একটা ধাতু যদি খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার ধাতব ধর্মটা বেশি। আর সে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে না, একটু কষ্ট হবে, তার ধাতব ধর্মটা কম হবে। এখন আমরা চিন্তা করব, যখন পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করব, বাম থেকে ডানে যাব, তখন দেখব মৌলগুলা কি সহজে ইলেকট্রন দান করতে পারছে নাকি পারছে না। অথবা একটা গ্রুপের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, আমরা দেখব উপর থেকে নিচে আসার সাথে সাথে মৌলগুলো কি সহজে ইলেকট্রন দান করতে পারছে নাকি পারছে না। যদি পারে, ধাতব ধর্মটা বাড়তে থাকবে, আর যদি না পারে, ধাতব ধর্মটা কমতে থাকবে। এবার আমরা একেবারে আসল জায়গাতে আমরা হাত দিতে চাই। তার মানে আমরা একটা গ্রুপের ক্ষেত্রে চিন্তা করব, আর একটা পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করব। প্রথম আমরা পর্যায় দিয়ে ব্যাখ্যাটা করি। আসলে পিরিয়ডিক টেবলে 7টা পর্যায় আছে। তোমরা সবাই জানো পিরিয়ডিক টেবল সম্পর্কে আমরা যারা ধারণা পেয়েছি, সেখানে দেখেছিলাম আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায়। তো 7টা পর্যায়ের ব্যাখ্যা কিন্তু একই রকম। আমরা যদি একটা পর্যায় দিয়ে এক্সপ্লানেশনটা করব, ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করব, এবং 2-3টা পর্যায় নিয়ে যদি আমি ব্যাখ্যাটা করতে যাই, অনেক সময় লাগবে। আর একটা পর্যায়ের ব্যাখ্যাটা যদি তুমি জেনে যাও, আমার মনে হয় প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে একই ব্যাখ্যা হবে। সো এক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নাই। আর একটা গ্রুপের ব্যাখ্যাটা যদি তুমি জানো, তুমি প্রত্যেকটা গ্রুপের ধাতব ধর্মটা ব্যাখ্যা করতে পারবা। ইভেন যদি আমার এখনও আমরা ব্যাখ্যাটা দিই নাই, একই পর্যায়ের ক্ষেত্রে এবং একটা গ্রুপের ক্ষেত্রে যদি ব্যাখ্যাটা জানো, পরীক্ষাতে যদি পর্যায় বা গ্রুপ দিয়ে নাও আসে, যদি ইন্ডিভিজুয়াল 2টা মৌল দিয়ে আসে, হ্যাঁ, তারপরে তুমি পারবা। একটু খেয়াল করো, আমরা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে দিয়ে আমরা কাজটা করি। তৃতীয় পর্যায়ে কে কে আছে? তৃতীয় পর্যায়ে আছে তোমার প্রথমত হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। এগুলো হচ্ছে পর্যায় 3-এর মৌল। আমরা যদি পর্যায় 2-এর কথা বলতাম, তাহলে পর্যায় 2-এ কে কে আসতো? প্রথমে লিথিয়াম আসতো, তারপরে তোমার বেরিলিয়াম আসতো, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকলো, ফ্লোরিন, তারপর হচ্ছে তোমার নিয়ন। তো আমরা পর্যায় 2 নিয়ে কথা বলছি না, আমরা পর্যায় 3টা এক্সপ্লানেশন করব। পর্যায় 3-এর ক্ষেত্রে আমরা দেখব বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ধাতব ধর্মটা কমে নাকি বাড়ে পর্যায় 3-এর ক্ষেত্রে। এখন পর্যায় 3-এর ক্ষেত্রে আমরা জানি সোডিয়াম, প্রথমত সোডিয়ামের আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচারটা আঁকি, বিন্যাসটা যদি প্রথমে দিই, সোডিয়াম হচ্ছে কি 2, তারপর হচ্ছে তোমার 8 1। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটা? 11টা, অত পারমাণবিক সংখ্যা 11। ম্যাগনেসিয়াম 12,
ম্যাগনেসিয়ামের বিন্যাসটা হবে তোমার 2 8 2, অ্যালুমিনিয়াম 13 2 8 3। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করলে তোমরা এরকম পাবা 2 8 3। সিলিকন 2 8, তারপর হচ্ছে 4। ফসফরাস 2 8 5। এভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে। আর যদি আমরা সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচারটা আঁকি, পারমাণবিক গঠনটা মাঝখানে নিউক্লিয়াস থাকবে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে হচ্ছে তোমার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপর হচ্ছে তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। এরপরে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, প্রথমত নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। দেখো এখানে 2টি ইলেকট্রন, তারপর হচ্ছে 8টি ইলেকট্রন, শেষ কক্ষপথ হচ্ছে তোমার 2টি ইলেকট্রন। এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি। তারপরে অ্যালুমিনিয়াম দেখো, প্রথমত নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, তারপর হচ্ছে তোমার 8টা এবং শেষ কক্ষপথে 3টা, 1টা 2টা 3টা। আমরা এই 3টার ব্যাখ্যা বুঝলে পরবর্তীগুলো আর দরকার নাই। ঠিক আছে, এটা হলো তাহলে কি পর্যায় 3-এর বাম থেকে ডানে বিভিন্ন মৌলের ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে নাকি কমবে, এটাই মূলত আমরা উত্তর করতে যাচ্ছি, আনসার করতে যাচ্ছি। কি বললাম, একই পর্যায়ে বলতে আমরা 3 নাম্বার পর্যায়টাকে টার্গেট করলাম। তুমি অন্য যে কোনো পর্যায়ে দিয়ে একই ব্যাখ্যা, একই যুক্তিটা আসবে। বইতে ছোট করে লিখেছে, আমার মনে হয় এই ব্যাখ্যাগুলো যদি তুমি শোনো, বইয়ের লাইনগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। তো প্রথমেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, আমরা পুরো পর্যায়ে 3-এ যতগুলো মৌল আছে সবগুলো লিখলাম। খুব সম্ভবত 8টা মৌল, 8টা মৌলের মধ্যে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। তারপর হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা দেখালাম, সোডিয়ামের ক্ষেত্রে দেখালাম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখালাম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখালাম। এখন তুমি দেখো সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম যেটা, তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং শেষ কক্ষপথে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টি ইলেকট্রন আছে। আমরা জানি 3টা মৌলই কিন্তু ধাতু, কারণ ধাতুর ক্ষেত্রে একটু আগে একটা কথা বলছিলাম, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টি ইলেকট্রন থাকে তারাই কিন্তু ধাতু। হ্যাঁ, এবং ধাতুরা সব সময় তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা দান করে তারা ধাতব ধর্মটা কি করে দেখায়, ধাতব ধর্মটা প্রদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3টা মৌল আমি লিখলাম, এই 3টা মৌলের মধ্যে কার ইলেকট্রন দান করা সহজ, দান করা যার সহজ তার ধাতব ধর্মটা বেশি। আমরা প্রথমে সোডিয়াম দিয়ে শুরু করি। তোমরা দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে এবং সোডিয়ামের এই যে নিউক্লিয়াসটা আছে সেখানে 11টা প্রোটন আছে। কিভাবে, যদি প্রশ্ন করো স্যার এখানে 11টা প্রোটন কিভাবে আছে, আমরা জানি কোন একটা মৌলের যতগুলো ইলেকট্রন আছে ততগুলা প্রোটনও থাকে। হ্যাঁ, ততগুলা প্রোটনও থাকে, প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলা, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে এটা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে সেখানে ইলেকট্রন 1টা, আবার পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রনও তত, তো ইলেকট্রন সংখ্যা যত আবার প্রোটন সংখ্যা তত, প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা। ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে 11টা প্রোটন। আর আরও একটা বড় ব্যাপার, যেটা ইলেকট্রন হচ্ছে সবসময় মাইনাস, প্রোটন হচ্ছে প্লাস। ঠিক আছে, ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটনটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জের, প্রোটনটা হচ্ছে তোমার প্লাস চার্জের। এখন এখানে 11টা প্রোটন এবং বহিঃশক্তি স্তরে 1টা ইলেকট্রন, যদিও ইলেকট্রন সংখ্যা 11টা মোট, কিন্তু বহিঃশক্তি স্তরে ইলেকট্রনটা যেহেতু দান হবে শুধু, এগুলো কিন্তু দান হবে না কখনো। এই কারণে আমরা শেষ কক্ষপথের ইলেকট্রনটার কথাই বিবেচনা করছি। 1টি ইলেকট্রন 11টা প্রোটন। এটাতে দেখো টোটাল 12টি ইলেকট্রন, তার মানে এখানে 12টা প্রোটন। আর বহিঃশক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে মাত্র 2টি ইলেকট্রন। এরপর এখানে দেখো 13টা প্রোটন, শেষ কক্ষপথে 1টা 2টা 3টা ইলেকট্রন। এখানে লেখা আছে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় এই 3টির মধ্যে কোনটার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণটা বেশি থাকবে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ধনাত্মক প্রোটন আছে, কোথায় আকর্ষণ সবচেয়ে বেশি থাকবে। দেখো এখানে 11টা প্রোটন 1টি ইলেকট্রন, আকর্ষণ মোটামুটি থাকবে।
এখানে 12টা প্রোটন 2টা ইলেকট্রন, প্লাসের সংখ্যা বেশি, মাইনাস এখানে একটা ছিল এখানে 2টা, এখানে আকর্ষণটা আর একটু বেশি হবে। এখানে দেখো 3টি ইলেকট্রন মানে 3টা নেগেটিভ চার্জ। আর নিউক্লিয়াসের ভিতরে 13টা প্রোটন কিভাবে আসছে? ওই যে বললাম একটা পরমাণুর মধ্যে যতগুলি ইলেকট্রন ততগুলোই প্রোটন, আর ইলেকট্রনটা নেগেটিভ প্রোটনটা পজিটিভ। তো নিউক্লিয়াসের মধ্যে যদি তোমার 13টা প্রোটন থাকে, বাইরের শক্তি স্তরে যদি 3টা ইলেকট্রন থাকে, এই 3টা মৌলের মধ্যে এখানে সবচেয়ে আকর্ষণ বেশি, এখানে আকর্ষণ আরেকটু কম, এখানে আকর্ষণ সবচেয়ে কম। এই কারণে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন দান করা অথবা অন্য কোনো পরমাণু এসে যদি এদের 3জন থেকে ইলেকট্রন নিতে চায়, সবচাইতে সহজে নিতে পারবে সোডিয়াম থেকে। কেন সোডিয়াম থেকে? কারণ এখানে আকর্ষণ একেবারে কম। ফলে কোনো একটা পরমাণু যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে আসবে, তখন কিন্তু তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা খুব সহজে নিয়ে নিতে পারবে। কিন্তু ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা নেওয়া অতটা সহজ হবে না, কারণ সেখানে আকর্ষণটা বেশি। আমরা রিয়েল লাইফে যেটা অনুধাবন করে থাকি, দুজন বন্ধু যদি তাদের মধ্যে আকর্ষণটা বেশি হয়, সেই বন্ধুগুলাকে সহজে আলাদা করা যায় না। আর যদি বন্ধুত্বের মধ্যে ফাটল থাকে, আকর্ষণটা কম থাকে, খুব সহজে বন্ধুগুলাকে ফাঁক করে দেওয়া যায়। ইলেকট্রনের ক্ষেত্রে সেম, এখানে 11টা প্রোটন একটা ইলেকট্রন, তার মানে 11টা প্লাস একটা মাইনাস, আকর্ষণটা মোটামুটি থাকবে। এখানে সর্বশেষ শক্তি স্তরে 2টা মাইনাস, আর ভেতরে আছে তোমার 12টা প্লাস, আকর্ষণ আরেকটু বাড়বে। এখানে 3টা ইলেকট্রন বহিঃশক্তি স্তরে, 3টে ইলেকট্রন মানে হচ্ছে তোমার 3টা নেগেটিভ চার্জ, ভেতর আছে তোমার 13টা প্রোটন, 13টা পজিটিভ চার্জ। সুতরাং এই 3টা পরমাণুর মধ্যে সবচেয়ে আকর্ষণ বেশি অ্যালুমিনিয়ামে। ফলে অ্যালুমিনিয়াম থেকে যদি কেউ ইলেকট্রন নিতে চায়, সহজে পারবে না। অথবা অন্যভাবে যদি বলি, অ্যালুমিনিয়াম সহজে ইলেকট্রন দান করতে পারবে না। এই কারণে 3টা মৌলের মধ্যে ধাতব ধর্ম সোডিয়ামের সবচেয়ে বেশি, তার থেকেও একটু কম ম্যাগনেসিয়ামের, তার থেকেও একটু কম অ্যালুমিনিয়ামের। কারণ আমরা জেনেছিলাম যে মৌল যত সহজে ইলেকট্রন দান করে, তার ধাতব ধর্ম তত বেশি। এবার আমরা কিন্তু পর্যায়ের কথা বলেছিলাম, কিন্তু স্যার আপনি মাত্র 3টি মৌলের কেন দেখাচ্ছেন? আসলে 3টা যারা বুঝার, এই 3টা দিয়ে বুঝে যাবা। যেমন আমরা যদি সিলিকনটা আঁকতাম 2-8-4, বিন্যাসটা 2-8-4, তার মানে নিউক্লিয়াস, এরপর হচ্ছে তোমার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। দেখো এখানে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা দিলাম। এরপরে শেষ কক্ষপথে 4টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে আকর্ষণ আরও বেশি, 4টে ইলেকট্রন। আর ভেতর আছে তোমার কয়টা? 8 দিয়ে 10, 10 আর 14, 14টা প্রোটন। এখানে যদিও 14টি ইলেকট্রন আছে, কিন্তু আমরা বিবেচনাটা করব শুধুমাত্র শেষ কক্ষপথ দিয়ে। 4টা নেগেটিভ চার্জ আর 14টা পজিটিভ চার্জ, তো এখানে আকর্ষণ আরও বেশি, তার মানে এখান থেকে ইলেকট্রন নেওয়া আরও কঠিন। এভাবে যতই বাম থেকে ডানের দিকে যাবা, আধুনিক যে পিরিয়ডিক টেবল আছে সেখানে 7টা পর্যায়ের মধ্যে আমরা 3 নম্বর পর্যায়টা লিখলাম। তোরা বই খুলে 3 নম্বর পর্যায়ে দেখো এই 8টা মৌল আছে, এবং বাম থেকে ডানে যতই যেতে থাকবা, এভাবে প্রত্যেকের একটা একটা করে বহিঃশক্তি স্তরে ইলেকট্রন বাড়বে, ফলে আকর্ষণও বাড়বে। এই কারণে বাম থেকে ডানে যতই যাবা, তাদের থেকে ইলেকট্রন অপসারণ করা ততই কঠিন হবে, বা তাদের ইলেকট্রন দান করাটা খুবই কঠিন হবে। এই কারণে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে যাবে, কারণ ইলেকট্রন দান করতে যত সহজে করা যায়, তার ধাতব ধর্ম তত বেশি। বাম থেকে ডানে গেলে ইলেকট্রনটা সহজে ত্যাগ করা যাচ্ছে না, যেহেতু আকর্ষণটা বেড়ে যাচ্ছে। সিলিকনে এদের চাইতে আকর্ষণটা আরও বেড়ে গিয়েছে। তারপর সিলিকনে পরে তুমি যদি ফসফরাসের কথা চিন্তা করে, সেখানে 5টা আসবে, সেখানে আকর্ষণটা আরও বাড়বে। এভাবে বাম থেকে ডানে আর্গন পর্যন্ত যদি তুমি আসো, ধাতব ধর্ম ক্রমান্বয়ে কমতে থাকবে, ঠিক আছে? এবং শুধুমাত্র এটা পর্যায় 3-এর ক্ষেত্রে না, পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6, পর্যায় 7, প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে এই নিয়মটা কি হবে? কন্টিনিউ হবে। এবার আমরা একটা গ্রুপ দিয়ে চিন্তা করি। গ্রুপ দিয়ে চিন্তা করব। আমরা প্রথম গ্রুপটাই বিবেচনা করি। একটা গ্রুপ যদি তুমি বুঝে যাও ধাতব ধর্মটা কিভাবে বাড়বে বা কমবে, তাহলে তুমি অন্যান্য গ্রুপের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে পারবা। তো গ্রুপের ক্ষেত্রে আমরা প্রথম গ্রুপটা যদি বিবেচনা করি, প্রথম আছে হাইড্রোজেন, ঠিক আছে? এভাবে ছিল হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে তোমার রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম।
দেখো তো 7টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মটা বাড়বে নাকি কমবে, এবং যত সহজে ইলেকট্রনটা দান করা যায় তার ধাতব ধর্ম তত বেশি। এখন দেখব এই যে মৌলগুলো আছে তাদের মধ্যে কে সহজে ইলেকট্রন দান করতে পারে। প্রথম আমরা লিথিয়াম দিয়ে চিন্তা করি, হাইড্রোজেন দিয়ে চিন্তা করব না, কারণ এটা বিতর্কিত এবং আমরা সবাই জানি এটা অধাতু। এটা একটা অধাতু হাইড্রোজেনটা। লিথিয়াম থেকে খাদ্যাতুটা শুরু, যদি এটা বিতর্কিত অবস্থান, এই জন্য আমরা লিথিয়াম থেকে বিষয়টা চিন্তা করছি। লিথিয়ামের আমরা জানি সকলের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বিন্যাস হচ্ছে তোমার 2 1। সোডিয়াম 11, বিন্যাস 2 8 1। পটাশিয়াম পটাশিয়ামের হচ্ছে তোমার 19 19, 2 8 8 1, 8 8 16 17 18 19। আমি ইলেকট্রন বিন্যাসটা সংক্ষেপে করছি, ক্লাস 8-এ যেভাবে করছো সেভাবে করছি। 9-এ তো অবশ্যই তোমরা 1s 2s 2p এভাবে করছো। যেভাবেই করো না কেন প্রথম কক্ষপথে 2টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, চতুর্থ কক্ষপথে 1টা। রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা আর দেখাচ্ছি না, আমরা এই 3টা দিয়ে বুঝবো। তো নিচের দিকে শুধুমাত্র এটা স্তরগুলো বাড়তে থাকবে, কথা এটা আর কি। এবার আমরা যদি লিথিয়ামের বিন্যাসটা আঁকি, অ্যাটমিক স্ট্রাকচারটা আঁকি, নিউক্লিয়াস, এরপর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, 1টা 2টা, শেষ কক্ষপথে 1টা দিলাম। এরপর আমরা সোডিয়ামটা আঁকি, সোডিয়ামটা আঁকলাম, সোডিয়াম, আচ্ছা পাশে লিখি এটা, সোডিয়াম, লিথিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে দেখো 2টা, তারপর হচ্ছে তোমার 8টা, 1 2 3 4 5 6 7 8, শেষ কক্ষপথে 1টা, আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে তোমার পটাশিয়াম, এই যে নিউক্লিয়াস, 1টা 2টা 3টা, ঠিক আছে। পটাশিয়াম আরেকটা হবে মেবি 4টা, দেখো 2 8 8 1, তাহলে প্রথমটাতে 2টা, তারপরেরটাতে হচ্ছে তোমার 8টা, তারপরেরটাতে হচ্ছে তোমার আরও 8টা, শেষ কক্ষপথে 1টা, শুধুমাত্র 1টা। এখন তোমরা এগুলো সবগুলো একই গ্রুপের মৌল। গ্রুপ 1-এর হাইড্রোজেনটাকে আমরা চিন্তার বাইরে রাখছি, কারণ এটা অধাতু ছিল, এটা তো এমনিতে ধাতু না, তো ধাতব ধর্ম দেখানোর প্রশ্ন উঠে না, বিতর্কিত একটা মৌল। লিথিয়ামের ক্ষেত্রে দেখো শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, এবং প্রোটনের কথা যদি বলি এখানে 3টা প্রোটন আছে, যেহেতু ইলেকট্রন মোট কিন্তু 3টা, তাহলে প্রোটনও 3টা। সোডিয়ামের ক্ষেত্রে এখানে সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন। যদি আমরা প্রোটনের কথা বলি টোটাল 11টি ইলেকট্রন, 11টা প্রোটন থাকবে, অর্থাৎ প্লাস 11টা, আর শেষ কক্ষপথে -1টা। এখানে দেখো শেষ কক্ষপথে -1টা, আর প্রোটন হচ্ছে তোমার কয়টা, 19টা, যেহেতু ইলেকট্রন 21টা, ইলেকট্রন হচ্ছে 19টা, সুতরাং নিউক্লিয়াসে প্রোটন 19টা হবে। এখন তোমরা বলো এই 3টা মৌলের মধ্যে কার ইলেকট্রন দানটা সহজ হবে, যেহেতু আমরা ধাতব ধর্মটা আইডেন্টিফাই করতে যাচ্ছি। ধাতব ধর্ম আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব কোন মৌলটা সহজে ইলেকট্রন দান করে। এখন বলো এই 3টা মৌলের মধ্যে কার ইলেকট্রন দানটা সহজ হবে। তো ইলেকট্রন দানটা কার সহজ হয়, যেখানে বহিঃশক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা কম থাকে। আকর্ষণটা যত কম, বহিঃশক্তি স্তর থেকে ইলেকট্রন নেওয়াটা তত সোজা, অথবা ইলেকট্রন দান করে দেওয়াটা তত সোজা। তুমি দেখো এখানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এবং নিউক্লিয়াস, এখানে দেখো এদের মধ্যে দূরত্বটা খুবই বেশি। এখানে 1টা কক্ষপথ, এখানে 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ, 4টা কক্ষপথ। এখন উপর থেকে নিচের দিকে যদি তুমি চিন্তা করো, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু 1টা, কিন্তু প্রত্যেকবার একটা একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে। এখানে যে 3টা মৌল দেখছো, লিথিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, প্রত্যেকটার একটা একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে। এখানে দেখো কক্ষপথ হচ্ছে 1টা 2টা, এখানে কক্ষপথ 1টা 2টা 3টা, এবং এখানে কক্ষপথ 1টা 2টা 3টা 4টা। এখন কক্ষপথ যত বাড়ছে পরমাণুর আকারও কিন্তু তত বেড়ে যাচ্ছে। আমরা এর আগের বার পর্যায়ের ক্ষেত্রে যখন ব্যাখ্যাটা দিয়েছিলাম তখন নিশ্চয়ই মনে আছে তোমাদের, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, প্রত্যেকের কিন্তু কক্ষপথ 3টা করেছিল। সোডিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের 3টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 3টা, এভাবে 3টা করে কক্ষপথ ছিল। কিন্তু ইলেকট্রন এবং প্রোটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেও ইলেকট্রন প্রোটনটা চেঞ্জ আছে, কিন্তু এখানে সেই বিষয়টা বিবেচনায় আসবে না, কারণ
এদের তো কক্ষপথটাই বেড়ে যাচ্ছে। লিথিয়ামের কক্ষপথ 2টা, এর কক্ষপথ 3টা, তার মানে লিথিয়ামের চাইতে সোডিয়ামের আকারটা বড় হয়ে যাচ্ছে। এর কক্ষপথ হচ্ছে 4টা। যদি আমরা পটাশিয়ামের পরে রুবিডিয়ামটা আঁকতাম, তার কক্ষপথ তো 5টা, এবং কক্ষপথের সংখ্যা যত বাড়বে পরমাণুর আকারও তত বাড়বে। আর পরমাণুর আকার যদি বাড়ে, শেষ কক্ষপথের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কম। তার মানে আমরা বলতে পারি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে ইলেকট্রনটা সহজে দান করতে পারবে পটাশিয়াম, কারণ এখানে কাছাকাছি, একেবারে ক্লোজ। এবং লিথিয়াম থেকে যত নিচের দিকে যাবা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, প্রত্যেকের ক্ষেত্রে যত নিচের দিকে যাবা তাদের একটা একটা করে শক্তিস্তর বাড়বে। শক্তিস্তর বাড়লে পরমাণুর আকারটা বাড়বে, আকারটা বাড়লে শেষ কক্ষপথের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বাড়বে। আর আমরা জানি যতই দূরত্ব ততই আকর্ষণের পরিমাণ কম। বন্ধুদের ক্ষেত্রে যদি তোমার বন্ধু শহরে চলে যায়, বিদেশ চলে যায়, দেখবা আস্তে আস্তে দূরত্বটা কমতে থাকবে। আর কাছাকাছি থাকলে, ক্লোজ থাকলে আকর্ষণ বেশি থাকে, একজনের প্রতি অন্যজন টানটা বেশি থাকে। তো এখানে নিউক্লিয়াসের এবং বহিঃশক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব যত বেশি, আকর্ষণ তত কম। তো আকর্ষণ যত কমবে, তার মানে কি ততই সেই মৌল থেকে ইলেকট্রনটা নেওয়া সহজ হবে অথবা দান করাটা সহজ হবে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে, এই তিনটার মধ্যে সবচাইতে ইলেকট্রন দান করা সহজটা কিন্তু পটাশিয়ামের, যেহেতু ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে। এজন্য লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। এবং যত নিচের দিকে আসবা কক্ষপথ ততই বাড়তে থাকবে। কক্ষপথ বাড়লে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা কমবে, ফলে ইলেকট্রনটা খুব সহজে দান করতে পারবে। আর ইলেকট্রন যত সহজে দান করতে পারবে তার ধাতব ধর্ম ততটাই বেশি। তার মানে আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে বলতে পারি উপর থেকে নিচের দিকে আসার সাথে সাথে বা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের শক্তি স্তরের সংখ্যা বাড়ে, ফলে আকর্ষণটা কমে এবং ইলেকট্রন দানটা সহজ হয়, ফলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর পর্যায়ের ক্ষেত্রে কি বলেছিলাম নিশ্চয় মনে আছে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়ে, ফলে তাদের মধ্যে আকর্ষণটা বেড়ে যায় এবং ইলেকট্রন দান করাটা কঠিন হয়, কষ্টসাধ্য হয়, ফলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কমে। আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মটা বাড়ে। এবং পরীক্ষাতে যদি ইন্ডিভিজুয়ালি 2টা মৌল আসে, ধরো পরীক্ষাতে তোমাকে এরকম দিল ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তখন তুমি দেখবা দুইজনেরই স্ট্রাকচারটা করবা। ধরো স্ট্রাকচারটা করলা, অ্যালুমিনিয়াম স্ট্রাকচারটা করলা, করার পর তুমি দেখবা ইলেকট্রনগুলো দিবা আস্তে আস্তে 2টা, 8টা, তারপর শেষে দিবা 3টা। হ্যাঁ, এইভাবে স্ট্রাকচারটা দিবা 2টা, তারপর এখানে হচ্ছে তোমার 8টা, আর শেষে দিবা 1টা, 2টা। এবার ব্যাখ্যা দিবা যে উপরে বিন্যাস থেকে দেখা যায় বা আণবিক গঠন থেকে দেখা যায় ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন এবং নিউক্লিয়াসে 12টি প্রোটন, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বহিঃশক্তি স্তরে 3টা ইলেকট্রন আর নিউক্লিয়াসে 13টা প্রোটন। ফলে আকর্ষণটা কিন্তু অ্যালুমিনিয়ামে বেশি। অ্যালুমিনিয়ামে বেশি হওয়ার কারণে সেখান থেকে ইলেকট্রন দানটা কঠিন হবে, ফলে তার ধাতব ধর্মটা কম হবে, আর ম্যাগনেসিয়ামের ধাতব ধর্মটা বেশি হবে। এভাবে কম্পেয়ার করে ফেলবা। তোমরা শুধু দেখবা কি অ্যাটমিক স্ট্রাকচারটা এঁকে তোমরা দেখবা ইলেকট্রন দানটা কোথা থেকে সহজ। যদি শক্তি স্তর বেশি হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন দানটা সহজ। আর যদি শক্তি স্তর এর সংখ্যা যদি একই থাকে কিন্তু ইলেকট্রন বেশি হলে আকর্ষণও বেশি, সেখান থেকে ইলেকট্রন দানটা কষ্টসাধ্য হবে, সেখানে ধাতব ধর্ম আবার কম হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ধাতব ধর্ম নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। মেন বইয়ে ছোট্ট একটা টপিক বানিয়েছে, আমার মনে হয় বেসিক্যালি তোমরা যে কোনো প্রশ্নের আনসার করার জন্য এই ভিডিওটা আমার মনে হয় সবচেয়ে সেরা ভিডিও হয়েছে ইউটিউবের জন্য। তো যারা ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন শিক্ষার্থী যদি তোমরা কেউ হয়ে থাকো, এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং পরবর্তী এপিসোড দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।